করে খালেদা জিয়ার মৃত্যুকে উপলক্ষ করে আ বিএনপি চেষ্টা করছে ভারতের সাথে একটা ইতিবাচক সম্পর্ক গড়ার এবং তারা ভারতও যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে এবং বিএনপি দেখানোর চেষ্টা করছে যে আমরা অতীতের সব ভেদাভেদ ভুলে সামনে এগিয়ে যাবো, সোনার বাংলা গড়বো, আরো বিভিন্ন রকমের ক্যারিকেচার। আমার যেটা প্রশ্ন হলো, বিএনপির রাজনীতিতে ভারত বিরোধিতা, এই ভারত বিরোধিতা কিন্তু আকস্মিক কোনো বিষয় নয়। ভারত বিরোধিতা বিএনপির রাজনীতির সংস্কৃতির অংশ। বিএনপির জন্ম থেকে আজ পর্যন্ত তাদের যেই কয়টি রাজনৈতিক স্ট্র্যাটেজি আছে, যেই কয়টি রাজনৈতিক ন্যারেটিভ তারা গড়ে তুলতে চায়, তার মধ্যে অন্যতম একটা হলো ভারত বিরোধিতা। আমরা একটু শুরুতে ফিরে যাই। ১৯৭৮ সালের সেপ্টেম্বরের ১ তারিখ জিয়াউর রহমান তিনি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করলেন, তখন তাদের মূলনীতির কয়েকটার একটা ছিল আ বাংলাদেশ মূলনীতি। আমরা সবাই বাংলাদেশী। আমরা সবাই বাঙালি না, আমরা সবাই বাংলাদেশী মূলনীতি। এখন শুনতে এটা খুব সুন্দর শোনায় কিন্তু এই যে বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ যেটা আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানে আমাদের যেই মূলনীতি সংরক্ষিত আছে, সেই মূলনীতিকে পাশে রেখে আমরা বাংলাদেশী জাতীয়তাবাদ নামে একটা নতুন দলের নতুন মূলনীতির সাথে পরিচিত হলাম। এবং পরে বিভিন্ন সময়ে ভারত বিভিন্ন ভাব আ দুঃখিত, পরে বিভিন্ন সময়ে বিএনপি বিভিন্নভাবে এটা প্রমাণের চেষ্টা করেছে যে বাঙালি জাতীয়তাবাদ হলো এক ধরনের ভারতীয় আধিপত্যবাদের কৌশল এবং এই কৌশলকে প্রতিহত করতে হলে বাংলাদেশী জাতীয়তাবাদ বলে একটা সোনার পাথরবাটিকে তারা পরিচয় করিয়ে দিতে চায়। তার মানে সেই যে বিএনপির জন্মটাই হয়েছে ভারত বিরোধিতার হাত দিয়ে। তারপরে সেই সময় থেকেই ৭২ এর যেই চুক্তি হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধীর মধ্যে, সেটা ছিল বন্ধুত্ব এবং সামরিক এক ধরনের মৈত্রী চুক্তি। এবং সেই মৈত্রী চুক্তিকে সেই বিএনপি একদম শুরু থেকেই চ্যালেঞ্জ করে আসতে লাগলো। তারা মৈত্রী চুক্তিকে নাম দিল দাসত্বের চুক্তি এবং যে মৈত্রী চুক্তির বিরুদ্ধে তাদের এই প্রচার জারি ছিল ১৯৯৭ সাল পর্যন্ত, যখন এই চুক্তির মেয়াদ শেষ হয়। পরে আ এই চুক্তির প্রসঙ্গে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী, বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানী, অন্য দেশের রাষ্ট্রবিজ্ঞানী তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন যে কেন ওই সময় এই চুক্তিটা ভারতীয় সেনাকে বাংলাদেশ থেকে সরিয়ে নেয়া এবং বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতি লাভের জন্য এই চুক্তিটা ওই সময় জরুরি ছিল। কিন্তু এই চুক্তির যে দুর্বলতাগুলো ছিল, সেই দুর্বলতাগুলোকে ফোকাস না করে, হাইলাইট না করে বিএনপি কে শুরু থেকেই একটা দাসত্বের চুক্তি বলে দেখিয়ে আসার চেষ্টা করেছেন। তারপরে দীর্ঘ পথ পরিক্রমায় ১৯৯১ সালে যখন বিএনপি ক্ষমতায় এলো, তখন থেকেই ভারতের এক ধরনের উদ্বেগ ছিল যে সেই সময়েও বাংলাদেশে ভারতের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়া হচ্ছে। ১৯৯২ সালে খালেদা জিয়া তিনি ভারত সফর করেন এবং আশা দেখা যায় যে ভারত এবং বাংলাদেশের মধ্যে বিশেষ করে জাতীয়তাবাদী দল এবং ভারতের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। যে সুন্দর সম্পর্কের মধ্য দিয়ে ভারত-বাংলাদেশ একে অন্যের খেয়াল রাখবে প্রতিবেশী হিসেবে। প্রিয় দর্শক, এই ঘটনাটা আসলে ঘটেনি। যেটা হয়েছে সেই সফরের পরপরই দেখা যায় ভারত তাদের উদ্বেগ জানাতে শুরু করে যে বাংলাদেশে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী দল তারা তাদের সংগঠনকে সুশৃঙ্খল করার কাজে, শক্তিশালী করার কাজে বাংলাদেশকে ব্যবহার করছে। বিএনপি এই অভিযোগ তো অস্বীকার করেই, ভারতের এটাও অভিযোগ আছে যে অভিযোগ অস্বীকার করার পাশাপাশি বিএনপি এই বিচ্ছিন্নতাবাদীদেরকে দমন করার কোন রকমের কোন চেষ্টা করেনি। তারপরে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। বিএনপি হয় প্রধান বিরোধী দল। প্রধান বিরোধী দল থাকা অবস্থাতে তাদের ভারত বিরোধিতার রাজনীতি আবারও তাদের রাজনীতির প্রধান অস্ত্র হয়ে ওঠে। কি করে? সেই সময় আওয়ামী লীগ সরকারের অনেকগুলো কৃতিত্বের কাজ আছে। অনেকগুলো আন্তর্জাতিক বিভিন্ন রকমের সফলতা আছে।
তো জাতীয় আন্তর্জাতিক সফলতা মিলিয়ে দুটো সফলতা যেটা সেই সময়ে খুব আলোচিত ছিল। এক হলো পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি এবং গঙ্গা পানি বন্টন চুক্তি। যেটা হয় বিএনপি দুটো চুক্তিকে এক কথায় নাকচ করে দেয়। তারা বলে যে গঙ্গার পানি বন্টন চুক্তিটা হলো দাসত্বের চুক্তি এবং তারা এও দাবি করে যে পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির মাধ্যমে নাকি পার্বত্য চট্টগ্রাম এখন আর বাংলাদেশের অংশ নয়, তারা ভারতের অংশ হয়ে গেছে। এবং এই দাবি সামনে নিয়ে তারা রাজপথে আন্দোলন পর্যন্ত করে। তারা এটাও দাবি করে যে পরের বার তখন যারা ক্ষমতায় আসবে, বিএনপি যদি পরের বার ক্ষমতায় আসে, তারা নাকি দুটো চুক্তিই বাতিল করে দেবে। তারপরে প্রিয় দর্শক কি হয়েছে সেটা আপনারাও জানেন, আমিও জানি। ২০০১ এ তারা ক্ষমতায় আসে। তারা এই দুটো চুক্তির একটাও বাতিল করে না। বরং ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের বদলে তারা যেটা করতে থাকে, ভারতের সাথে সম্পর্কের যাতে সব রকমের অবনতি ঘটে, সেটার পরিপূর্ণ একটা পরিকল্পনা গ্রহণ করে। আমরা সেই সময় জানতে পেরেছি বিনা সিকরি তিনি বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। তিনি বিভিন্নভাবে বলেছেন, ভারতের সরকার বিভিন্নভাবে বলেছে যে বাংলাদেশে তখন ভারতের পূর্বাঞ্চলে যারা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ছিল, তারা বাংলাদেশকে আবার ব্যবহার করছে। বাংলাদেশকে তারা ব্যবহার করছে, ভারত যেটা বলেছিল, অস্ত্র সংগ্রহের কাজে বাংলাদেশকে তারা ব্যবহার করছে তাদের নিরাপদ ঘাঁটি হিসেবে। বাংলাদেশকে ব্যবহার করে তারা ভারতের রাজনৈতিক অঙ্গন অস্থিতিশীল করার সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ করল কি? তখন সেই বিএনপি সরকার, তখন তারা এই অভিযোগগুলোকে কোনো রকম আমলে না নিয়ে তারা সেই বিচ্ছিন্নতাবাদী দলগুলোকে আসলে একদম পুরোদমে সাহায্য করতে লাগলো। এই যে পুরোদমে সাহায্য করা, তার প্রমাণ হলো ২০০৪ এর এপ্রিলের ১ তারিখ সেই বিখ্যাত ১০ ট্রাক অস্ত্র উদ্ধার। সেই ১০ ট্রাক অস্ত্র সমুদ্রপথে বাংলাদেশে ঢুকছিল। সেই ১০ ট্রাক অস্ত্র খুবই সাধারণ কিছু নিরাপত্তা কর্মী, খুব সাধারণ কিছু পুলিশের সদস্য, তারা এটাকে উদ্ধার করেন এবং আমরা এও দেখেছি যেই পুলিশের সদস্য এই অস্ত্র উদ্ধারের সাথে জড়িত ছিলেন, তারা বিএনপির সময়ে কিরকম যন্ত্রণা, কিরকম নির্যাতন ভোগ করেছেন। যাই হোক, সেই ১০ ট্রাক অস্ত্র উদ্ধার করা হয় এবং ভারত দাবি করে যে এই ১০ ট্রাক অস্ত্র আনা হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করার জন্য। এবং আমরা আজ জানি এই ঘটনা আসলে পুরোপুরি সত্য। কারণ এই ঘটনার প্রেক্ষিতে মামলা হয়, যে মামলাতে তখন বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি কারাদণ্ডে দণ্ডিত হন। যেই দণ্ড থেকে তিনি আবার সুন্দর করে ২০২৪ ডিসেম্বরে মুক্তি পেয়ে গেছেন। তো সেই যে ভারত বিরোধিতার রাজনীতি, এটা শুধু বিএনপির আসলে মৌখিক রাজনীতি না। এই রাজনীতি শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার আ পদ্ধতি না। এই রাজনীতি আসলে একটা সক্রিয়, একটা অ্যাক্টিভ রাজনীতি, যেই রাজনীতি নিয়ে ভারতের নিরাপত্তাকেও প্রশ্নের মুখে ফেলে দেয়া হয়। ভারতের নিরাপত্তাকে, ভারতের রাজনৈতিক স্থিতিশীলতাকে বিপদের মুখে ফেলে দেয়া হয়। তারপরে ২০০৯ এ যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলো, বিএনপি একদম ঘোষণা দিয়ে দিল যে that came from Indian money. তারা এটাও বলল যে এই নির্বাচন হলো the result of Indian cash. তারা এটা কোনোভাবেই ভাবতে পারছিল না, তারা এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে ২০০১ থেকে ২০০৬ এ আম বিএনপি বাংলাদেশের ওপর, সংখ্যালঘুদের ওপর এবং বাংলাদেশে বিভিন্নভাবে যে অত্যাচার, নির্যাতনের ভয়ঙ্কর শাসন রেখে গেছে, জামাতের সাথে যে জোটটা করে তারা বাংলাদেশের স্বাধীনতাকে পর্যন্ত বিপন্ন করে গেছে, তার বিপরীতে যে বাংলাদেশের মানুষ আসলে দাঁড়াতে পারে, তার বিপরীতে বাংলাদেশের মানুষ যে আসলে উত্তর দিতে পারে, এটাই বিএনপি মানতে পারছিল না বলে এই নির্বাচনের রেজাল্টকেও তারা ইন্ডিয়ান ক্যাশ বলে উল্লেখ করে। সেখানেই শেষ না, ভারতের বিরোধিতা করতে গিয়ে যে একদম কিছু ন্যূনতম কিছু সংস্কৃতি আছে, রাজনৈতিক সৌজন্যবোধ আছে, সেই সৌজন্যবোধ থেকে
বিএনপি এতই দূরে চলে গেছিল যে ২০১৩ সালে যখন প্রণব মুখার্জি বাংলাদেশে আসেন, তিনি তখন ভারতের রাষ্ট্রপতি। তখন খালেদা জিয়া প্রণব মুখার্জির সাথে সৌজন্য সাক্ষাতে অস্বীকৃতি জানান। এই যে ন্যূনতম ভদ্রতাবোধ, ন্যূনতম সৌজন্যতাবোধ, ভারত বিরোধিতা দেখাতে গিয়ে বিএনপি সেই সৌজন্যতাবোধ পর্যন্ত গুলে খেয়েছে। তারপরে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন, বিএনপি ভেবে নিল যে এখন বোধহয় কংগ্রেসের হাত থেকে, যেহেতু ভারতের সরকার অন্য হাতে গেছে, তারা বোধহয় বিশাল কোনো একটা কাজ করে ফেলবে। ভারতের সাথে সম্পর্ক তারা আম একটু ভালো করার চেষ্টা করবে। এইসব কারণ দেখিয়ে ২০১৫ সালে আম বিএনপির বিএনপির সভানেত্রী খালেদা জিয়া তিনি নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করলেন। এই যে টাইমলাইনটা, এই টাইমলাইনটাতে আমি আবার পরে একটু আসবো আমার অন্য বক্তব্যে। ২০১৫ সাল আওয়ামী লীগ ক্ষমতায়, খালেদা জিয়ার বিপক্ষে কিন্তু তখনও আদালতে মামলা চলছে। সেই অবস্থাতেও খালেদা জিয়া নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করছেন। কেন এই টাইমলাইনটা জরুরি? সেটা আমি পরে আপনাদের সাথে আবার কথা বলব। যাই হোক, তো ২০১৫ তে নরেন্দ্র মোদির সাথে খালেদা জিয়া সাক্ষাৎ করেন। সেই সাক্ষাতের পরেও যে ভারত বিরোধিতার রাজনীতি থেকে খালেদা জিয়া দূরে সরে আসেননি, তার দলের আর কেউ দূরে সরে আসেননি। তার পুত্র তারেক জিয়া তখনও তারা বিভিন্নভাবে বলে আসছিলেন যে ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। ভারতের যোগসাজশেই নাকি আ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালত তারা কাজ করেছে, তারা জামাতের নেতাদেরকে বিচার করেছে। তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগ নাকি বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। প্রিয় দর্শক, সেই সময় বাংলাদেশকে বিক্রি করতে গিয়ে আওয়ামী লীগ কি করছিল? আওয়ামী লীগ তখন তাদের ছিটমহলকে ভারতের সাথে, ছিটমহলের বিষয়ে তারা একটা চমৎকার সমাধানে পৌঁছেছে, যেখানে ছিটমহলের অধিবাসীরা তারা এই প্রথমবার তারা নিজেদের দেশ পেয়েছেন। তখন এই যে আওয়ামী লীগ দেশ বিক্রি করে দিচ্ছিল, তখন আসলে আম আওয়ামী লীগ সরকার কি করছিল? আওয়ামী লীগ সরকার তখন সেই সমুদ্র সীমাকে বাংলাদেশের করে নিচ্ছিল। তখন ভারতের সাথে ট্রান্সশিপমেন্ট এর ব্যবস্থা করে বাংলাদেশের পণ্য যাতে নির্বিঘ্নে ভারতে যেতে পারে, বাংলাদেশের পণ্য যাতে নির্বিঘ্নে আরো অন্যান্য দেশে রপ্তানি করতে পারে, সেই ব্যবস্থা করছিল। কিন্তু তখন ভারত বিরোধিতার জন্য বিএনপি বারবার দেখিয়ে যাচ্ছিল যে আওয়ামী লীগের হাতে বাংলাদেশ কি করে ভারতের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। এই একই পরিক্রমায় এলো ২০২১, যে ২০২১ এ নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর করলেন। এই সফরকে কেন্দ্র করে বিএনপি জামাত পুরো দেশে একটা নাশকতার পরিস্থিতি তৈরি করে ফেলল। আমরা দেখতে পেলাম এই নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতা করতে গিয়ে অন্তত ৫ জন মানুষ মারা গেলেন। তাদের যুক্তিটা কি? আবারও বিএনপি এটা বলছিল, জামাতও একই কথা বলছিল যে বাংলাদেশ নাকি আম ভারতের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। বাংলাদেশের নাকি সার্বভৌমত্ব বলে কিছু নেই। বাংলাদেশের সমস্ত অর্থ, সমস্ত বাণিজ্য ভারত নিয়ে যাচ্ছে। কারণটা কি? কারণ ভারত বিএনপির কাছে তখন রাজনীতি করার মতো আর কোনো কিছু অবশিষ্ট নেই। তাদের একমাত্র অবশিষ্ট ছিল বাংলাদেশের মানুষের আবেগকে পুঁজি করে ভারত বিরোধিতা। সেই একই পরিক্রমায় ২০২৪ সালে এসে আমরা দেখলাম ২০২৪ এর শুরুর দিকে হঠাৎ করে ইন্ডিয়া আউট, বয়কট ইন্ডিয়া বলে একটা ক্যাম্পেইন শুরু হলো। সেই ক্যাম্পেইনটা কি? যে ভারতীয় কোনো পণ্য বাংলাদেশের কেউ ব্যবহার করবেন না। সেই ক্যাম্পেইনটার মুখপত্র কে ছিলেন? সেই মুখপত্র ছিলেন গণ অধিকার পরিষদের নুরুল হক নুরু, যাকে আপনারা অনেকেই বিকাশ নুরু হিসেবে চেনেন। সো সেই বিকাশ নুরু যখন এই ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু করলেন, সেই ক্যাম্পেইনে গেলেন আমাদের বিএনপির রুহুল কবির রিজভী। তিনি একটা শাল পরা ছিলেন, তিনি ক্যামেরার সামনে সেই শালকে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন যে, "হ্যাঁ, আজকে থেকে আমিও, বিএনপিও এই ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের অংশ হলাম।"
নিন্দুকেরা এটা নিয়ে অনেক কথা বলেছে যে এতদিন আপনারা ভারত বিরোধিতা করেও ভারতের শাল যে আপনি কিনেছিলেন, ভারতের শাল যে আপনি পড়েছিলেন সেটাই আশ্চর্য। ছুঁড়ে ফেলাটাকে আমরা ঠিক আছে দেখলাম আপনি ছুঁড়ে ফেলেছেন, তো আমরা এদিকে যাচ্ছি না। যেটা আমি বলার চেষ্টা করেছি ২০২৪ এর এই যে আ ইন্ডিয়া আউট ক্যাম্পেইন সেখানেও বিএনপি সামনের সারিতে আছে। তারপরে গত ৫ই অগাস্ট ২০২৪ এ আম শেখ হাসিনার বিদায়ের পরে এই যে আমাদের মহামতি ইউনূস সরকার এলেন, এই মহামতি ইউনূস সরকার আসার পরে বাংলাদেশে এখন ভারত বিরোধিতা তুঙ্গে। ভারতের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে বাংলাদেশের জন্মের পর থেকে ভারতের সাথে এরকম বৈরী সম্পর্ক বাংলাদেশের আর কখনো হয়নি। তো এই যে ভারত বিরোধিতা বাংলাদেশের সাথে ভারতের সাথে বাংলাদেশের এই যে বৈরী সম্পর্ক, এই বৈরী সম্পর্কে ফুয়েল আসলে যোগাচ্ছে কে? ফুয়েল যোগাচ্ছে বিএনপি, ফুয়েল যোগাচ্ছে জামাত। আমরা বিভিন্নভাবে বিএনপির নেতাকর্মীদের আমরা বারবার বলতে শুনেছি যে, "ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। আ ভারতের হেজেমনি থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল এগুলো নাকি খুব ভুল, খুবই মিথ্যা।" আরো বিভিন্ন কথাবার্তা। একদম বাংলাদেশে বিএনপির এবং বাংলাদেশের বাইরে যারা বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা আছেন, তারা বিভিন্নভাবে এই কথা বলে এসেছেন। আজকে তারা হয়ে যেতে চান ভারতের সবচেয়ে বড় মিত্র। কেন বলুন তো? এই যে হলো বিএনপির ভোটের রাজনীতি। বিএনপির রাজনীতিটা আসলে একটা অন্তঃসার শূন্য, একটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গিয়ে শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াবে বলে একটা অন্তঃসার শূন্য রাজনীতি। বিএনপি তৈরি হয়েছিল মুক্তিযুদ্ধ বিরোধী যারা ছিলেন পাকিস্তানপন্থী বিভিন্ন নেতাকে আশ্রয় দেয়ার জন্য। এবং বাংলাদেশে যারা পাকিস্তানের পক্ষে কথা বলতে চান, পাকিস্তানের বিভিন্ন সংস্কৃতিকে, আদর্শকে যারা নিজের মনে করেন, তাদেরকে একটা ফ্লোর দেয়ার জন্য, একটা আমব্রেলা দেয়ার জন্য এবং এই আমব্রেলাকে প্রতিষ্ঠিত করতে হলে তাদের কি লাগতো? তাদের লাগতো ভারত বিরোধিতা। তো এই যে বিএনপির অন্তঃসারশূন্য রাজনীতির কিচ্ছু মাত্র আজকে অবশিষ্ট নেই বলে সে ১৯৭৮ থেকে ২০২৫ পর্যন্ত ভারত বিরোধিতা ছাড়া আর কিছুমাত্র রাজনৈতিক আদর্শ, আর কিছুমাত্র রাজনৈতিক সংস্কৃতি এই বিএনপি দেখাতে পারেনি। প্রিয় দর্শক, আপনারা হয়তো প্রশ্ন করবেন যে ভারতের কি দোষ নেই? নিশ্চয়ই আছে। ভারতের কি আধিপত্যবাদী ব্যবহার নেই? নিশ্চয়ই আছে। সীমান্তে হত্যা আছে। বাংলাদেশের অ্যা মানুষকে বিভিন্নভাবে হয়রানি করা আছে। অনেক, অনেক কিছু আছে। কিন্তু তার বিপরীতে একটা দলই দাঁড়িয়েছিল। তার বিপরীতে একজন মানুষ মাত্র দাঁড়িয়েছিলেন। তিনি হলেন শেখ হাসিনা। যেটা ভারতেরই সাংবাদিক সুবীর ভৌমিক এই কদিন আগে বলেছেন যে, "আপনারা তো সবসময়ই বলেন যে আওয়ামী লীগ, শেখ হাসিনা ভারতকে সবকিছু দিয়ে দিল।" সেটা না। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা। তিনি সবসময়ই দৃঢ়ভাবে দাঁড়িয়ে বলেছেন যে, "না, ভারতকে তো আমরা সবকিছু দেব না।" হ্যাঁ? এখানে বিএনপি সবসময়ই ভারতকে ব্যবহার করেছে রাজনৈতিক সিঁড়ি বেয়ে ক্ষমতায় আরোহণের জন্য। আজকে ভারতের সাথে তারা যে মিত্রতা দেখাতে চাইছে, সেই মিত্রতা দেখানোর কারণও একই। তাই প্রিয় দর্শক, আম আমি আশা করব, আমরা আশা করব ভারত বিএনপির এই ভাই বলে ডাকাডাকি এইসবকে তারা বুঝতে পারবে। বিএনপিকে তারা বিএনপি যেটা প্রাপ্য তারা সেটা বুঝিয়ে দেবে এবং বিএনপি এই ভারত বিরোধিতা রাজনীতি থেকে একদম ঘুরে গিয়ে এই যে ভারতের সাথে মিত্রতার রাজনীতি, এই ভণ্ডামো, এই মুখোশটা দিয়ে তারা তাদের মুখ বেশিদিন ঢেকে রাখতে পারবে না। ভালো থাকবেন সবাই। জয় বাংলা।